আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনও আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কী কী বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। প্রধানমন্ত্রী গণভবনে ডেকেছেন, তিনি বলছেন গণভবনের দরজা খোলা আছে। আমারও মনে হয় গণভবনের দরজাটা খোলা রাখা দরকার, তবে সেটা সমন্বয়কদের জন্য না, সেটা কাদের জন্য আমি ভিডিও শেষ দিকে বলছি। আজ উনি পেশাজীবী সংগঠনের সাথে বসেছেন, বলা বাহুল্য যারা যারা আজকে গেছে এদেরকেও চিনে রাখতে হবে, এরা হলো কঠোরতম আওয়ামী দালাল। বিভিন্ন দর্শক, এইবার কোটা আন্দোলনকারীদের সাথে এক টেবিলে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানে পদত্যাগের ভয়, পতনের ভয় মনে ঢুকে গেছে। এইবার তিনি আর ক্ষান্ত থাকছেন না। এবার তিনি খোলামেলা বলে দিলেন যে আমি বসতে চাই, আমি তোমাদের সাথে বসতে চাই, আসো তোমরা, দরজা খোলা আছে, কে কি বলবে, কার কি দাবি আছে, সব কিছু আমি মাথা বেঁধে দাবিগুলো মেনে নিতে চাই। মানে বাংলায় একটা প্রবাদ আছে, যখন মাইনকা চিপায় পড়ে তখন বিড়াল ঠিকই গাছে ওঠে। তো যাই হোক, এরকম কিছু একটা সে প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনবো। এদিকে ডক্টর জাহিদ হাসান তিনি এই বিষয় নিয়ে কি বলছেন, চলেন আমরা বিস্তারিত ভিডিও থেকে দেখে আসি। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছেন সেটা আমরা দেখব। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনও আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবির কী কী বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবারে বাতিল করে দিয়েছি। বিচার বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম, আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি, কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত, সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায়, তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। এবং এই যে সমস্ত জ্বালাও পোড়াও সবগুলি, শুধু ঢাকা না, যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে। তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম, সেটা আরও 2 জন নিয়োগ দিয়ে এটাকে 3 সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম, সময়টাও বাড়িয়ে দিলাম, যাতে যথাযথভাবে এটা তদন্ত হয়। আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক, তারা তো আমার দেশের নাগরিক। সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী, সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ, রংপুরের যে হত্যাকাণ্ডটা, তার আমরা সাসপেন্ড করে দিয়েছি, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে।
অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তারা থাকবে, কিন্তু বাকিরা যাতে মুক্তি পায়। শ্রোতাই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য চলেন। এর পরিপ্রেক্ষিতে ডক্টর জাহিদ হাসান কি উত্তর দিলেন? সমন্বয়কদেরকে প্রধানমন্ত্রী গণভবনে ডেকেছেন। তিনি বলছেন গণভবনের দরজা খোলা আছে। আমারও মনে হয় গণভবনের দরজাটা খোলা রাখা দরকার, তবে সেটা সমন্বয়কদের জন্য না, সেটা কাদের জন্য আমি ভিডিও শেষ দিকে বলছি। আজ উনি পেশাজীবী সংগঠনের সাথে বসেছেন, বলা বাহুল্য, যারা যারা আজকে গেছে এদেরকেও চিনে রাখতে হবে। এরা হলো কঠোরতম আওয়ামী দালাল, বিভিন্ন সেক্টরে তো দালাল তৈরি করেছে, এটা পেশাজীবী দালাল। সো এটা আমাদেরকে একটু খেয়াল করে রাখতে হবে। তো যাই হোক, তাদের সাথে তিনি বেশ কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে পেনশন নিয়ে কয়েকদিন আগে যা যা হয়েছিল, এবার শুধু শিক্ষক না, কারো জন্যই সে প্রত্যয় স্কিম, শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ফাইট করছিলেন, কিন্তু অন্য ক্ষেত্রে কেউ করছিলেন না, অন্যান্য স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠানে, কিন্তু সেটাও বাতিল করে দিয়েছেন। মানে তারা ধারণা করছেন এখন এই মাঠে সম্ভবত সব রকম ক্ষোভ নিয়ে মানুষ নেমে গেছে, সুতরাং পেনশন নিয়ে যদি কারো ক্ষোভ থাকে, তারাও যদি নেমে থাকে, এটাতে কিছুটা প্রশমন হতে পারে বলে মনে করছেন। হবে কিনা আসছি সে জায়গায়। আর কি হয়েছে, মামলা থেকে শিক্ষার্থীদেরকে, মামলা থেকে যারা বন্দী আছে তাদেরকে ছেড়ে দিতে বলা হয়েছে। প্রধান কথাটা হচ্ছে এই, 250 মানুষকে হত্যা করা হয়েছে। 250 মানুষের সংখ্যাটা আমরা জানি 266, আমরা জানি, প্রধানমন্ত্রী জানেন এটা 1000-এর বেশি বা 2000, 3000, ইট কুড বি এনিথিং। এখানে হাজার হাজার আহত হয়েছে, অন্ধ হয়েছে। এসব কিছু জানার পরও যে প্রধানমন্ত্রী তার বাহিনীকে দিয়ে অন্তত 12,000 মানুষকে গ্রেফতার করিয়েছেন, তিনি এখন বলছেন ওদেরকে ছেড়ে দেবেন। তিনি এখন বলছেন তিনি আর সংঘাত চান না। 1 তারিখেও একটা বক্তৃতায়, আমি আমার অ্যানালিসিস করেছি ওটা নিয়ে, 1 তারিখের বক্তৃতাতেও তিনি বলেছেন শিক্ষার্থীদেরকে জঙ্গিরা হত্যা করেছে। সেখানেও তিনি, স্থাপনা তো বটেই, ময়লার গাড়ি পুড়িয়ে দিয়েছে, যে ময়লার গাড়ি কম্প্রেস করে ময়লা ফেলে, অত্যাধুনিক ময়লার গাড়ি, সেটা নিয়ে শোক করেছেন। যেখানে আমরা গণহত্যা নিয়ে কথা বলছি, সেখানে ছাত্রলীগ নেত্রীকে 30 বার কান ধরে উঠবস করিয়েছে, সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এই প্রধানমন্ত্রী, তাই না? এখন উনি সংঘাত চাই না বলছেন। কেন? কারণ আসলে উনি আর ক্ষমতায় নাই, এটা উনি যেমন বুঝতে পারছেন, এদেশে জনগণ বুঝে গেছে, সবাই নেমে গেছে, এমনকি আওয়ামী লীগের দালালরাও প্রোফাইল লাল করে এখন মাঠে নেমে গেছে হাওয়া বুঝে। আমরা আপাতত তাদেরকে কিছু বলছি না, এদের সাথে আমাদের পরবর্তীতে কথা আছে। লোকজন পালাচ্ছে, শামীম ওসমান পালিয়েছে বলে নিউজ এসছে বাংলা আউটলুকে। এখন কেউ কেউ আবার নিউজ করছে, তার ছেলে ভিডিও দিয়ে বলছে যে না আমি তো এখানেই আছি। হ্যাঁ, সবার ভিসা হয়েছিল, ওই ডকুমেন্ট বাংলা আউটলুক দিয়েছে। শামীম ওসমান দেশে থাকলে শামীম ওসমান নিজে এসে মাঠে এসে দেখাক। আওয়ামী লীগ তো বিভিন্ন জায়গায় বসে আছে প্রতিহত করার জন্য, শামীম ওসমান বসুক, তারপর ভিডিও করে সবাইকে দিক। বহু পালিয়ে গেছে, আরো বহু পালাচ্ছে। সো যখন উনি আর ক্ষমতায় নাই, তখন উনি আলোচনার জন্য ডাকছেন। এটাই হয় স্বৈরাচারদের। তারা আইভরি টাওয়ারে বসবাস করেন, তারা বাস্তবতা বিবর্জিত হয়ে বসবাস করেন, তারা চারপাশে চাটুকারদের কথা শুনতে শুনতে নিজেকে গডের মতো কিছু মনে করতে শুরু করেন। হিউব্রিস বলে এটাকে। কোনো ভুল না, আমি গড, আমি যা যা করছি আমি সব ঠিকঠাক মতো করতে পারবো এবং আমি সব ম্যানেজ করতে পারবো। আমেরিকা যখন এই সরকারের উপর স্যাংশন দিতে শুরু করলো, সেদিন থেকে একটা কথা বলছি, শি ক্যান ম্যানেজ এভরিথিং, শি উইল বি এবল টু ম্যানেজ এভরিথিং। এই যে একটা পারসেপশন তার লোকজন ছড়িয়ে দিয়েছে মাঠে, সেদিনই এটা ধরা খেতে শুরু হয়েছে এবং আমরা দেখলাম আখেরে উনি কিছুই ম্যানেজ আর শেষ পর্যন্ত করতে পারেননি, পারছেন না। এখন পতনের সময়, এখন কিসের আলোচনা? খুব চমৎকার ব্যাপার, নাহিদ ইনস্ট্যান্টলি সমন্বয়কদের একজন, যাকে আমরা টর্চার্ড হতে দেখেছি, যাকে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, বলা হচ্ছে ওখানে আটকে রাখা অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে, তখন তারা অনশন করেছে। সাবাস! মানে এরকম সাহসী ছেলেরা যখন আছে, তাদেরকে আপনি এবার ডাকছেন, তারা প্রত্যাখ্যান করেছে, রাইটলি, খুব স্বাভাবিক। এখন এই সরকারের পদত্যাগ ছাড়া, এই সরকারের চলে যাওয়া ছাড়া আর কোনো রকম কোনো সমাধান নাই। নানান গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, গুজব নিয়ে আলাদাভাবে কথা বলবো, এই কোনো গুজবে আমরা কান দিতে চাই না। এবং আমি বিশ্বাস করি
এই মাটির সন্তান পুলিশ, আমি গতকালই বলেছি যথেষ্ট রকম পাপ হয়েছে তাদের। আগে হয়েছে, গত এই জুলাই মাসে হয়েছে, বিজেপির হয়েছে, সেনাবাহিনী আছে, তারা জনগণের পাশে থাকবে। আমি সেনাবাহিনীর সাথে দেশপ্রেমিক শব্দটা ব্যবহার করলাম না, আমি বিশ্বাস করি তারা দেশপ্রেমিক, এ কারণে আলাদা করে করলাম না। আমরাও দেশপ্রেমিক। যে মানুষ আজকে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে গেছে, তারা দেশপ্রেমিক। যে রিক্সা চালক একটা মিছিলকে স্যালুট দিচ্ছেন, সোনার টুকরা মানুষ, দেশপ্রেমিক। এই দেশ স্বাধীন হলে খুব মেজর পরিবর্তন তার হয়তো হয়ে যাবে না রাতারাতি, যদি আমি স্বপ্ন দেখি ওই মানুষগুলোর জন্য ওই রাষ্ট্র, আমাদের স্বাধীন রাষ্ট্র অনেক কিছু করবে, তারপরও উনি কেয়ার করেন না। উনি রিক্সা বাকি জীবন চালাতে, উনি একটা স্বাধীন দেশে রিক্সা চালাতে চান, মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে চান। তো সবাই দেশপ্রেমিক। আমি বিশ্বাস করি আমাদের দেশপ্রেমিক সবগুলো বাহিনী যথেষ্ট হয়েছে, তারা জনগণের সাথে থাকবেন। একটা পচে যাওয়া, দুর্গন্ধ ছড়ানো, বিভৎস একটা বর্বর স্বৈরাচারের পক্ষে তারা আর থাকবেন না। জনগণের দিক থেকে বলতে চাই, প্রধানমন্ত্রী, গণভবনের দরজা খোলা থাকুক তাদের জন্য যাদের কাছে পাওয়ার ট্রান্সফার করতে হবে। আপনাকে কার কাছে পাওয়ার ট্রান্সফার করতে হবে এটা সময় বলে দেবে। অবশ্য গণভবন না করে আপনি অফিসে যদি করতে চান সেটাও হতে পারে, কিংবা বঙ্গভবনে সবগুলো দরজা খোলা থাকুক। পাওয়ার ট্রান্সফার হতে আর খুব বেশি দেরি নাই। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রধানমন্ত্রী আর পারলেন না, কারণ তিনি বুঝে গেছেন যে এখন আর হবে না, এখন আমাকে সব কিছু মাথা পেতে নিতেই হবে, না হলে এই চেয়ার আমি টেকাইতে পারবো না, এই গদি আমার থাকবে না। যাই হোক, এখন কোটা আন্দোলনকারীদের যারা গার্জিয়ান রয়েছে তাদের সহ তিনি বসতে চান এক টেবিলে, সব কিছু মেনে নেবেন। তাহলে কেন, প্রশ্ন হচ্ছে তাহলে কেন এতদিন তিনি এই নাটক করলেন, কেন এত প্রাণ গেল? তা অবশ্যই সব কিছুর বিচার হওয়া উচিত বলে মনে করছি। আপনাদের মতামত কমেন্ট